বিধান অধিকারীর আর ফেরা হলো না এবং এটা কিন্তু বলা অপেক্ষাই রাখে না যে এই বাড়িতে আর বিধান অধিকারীর হাসির আওয়াজ শোনা যাবে না। মঙ্গলবার ভূস্বর্গ কাশ্মীরে অন্যতম আকর্ষণ পহেলগাঁওতে নিরস্ত্র তুর্কিদের ওপর যে বর্বর জঙ্গি হানা হয়ে গেছে তাতে 28 জনের মৃত্যু হয়েছে, সে খবরটি আপনাদের সকলের জানা। ইতিমধ্যে এই ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সৌদি আরবের সফর কাটছাট করে দেশে ফিরে এসেছেন। উল্লেখযোগ্য, নরেন্দ্র মোদী সৌদি আরবে যে বিষয়টির উপর আলোচনা করতে গিয়েছিলেন সেটি হচ্ছিল যে মুসলিম সন্ত্রাসীরা যেভাবে আক্রমণ চালাচ্ছে সে আক্রমণ প্রতিরোধ করার জন্যই তিনি আলোচনা করতে গেছিলেন। দুর্ভাগ্যের বিষয়, সে আলোচনা হবার ফাঁকেই দেখা গেল যে ভারতবর্ষের এই পহেলগাঁওতে একটি নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটল, যাতে 28 জনের প্রাণান্ত হয়েছে। এই ঘটনা 25 বছর আগের একটি ঘটনাকে স্মরণ করিয়ে দিচ্ছে। 25 বছর আগে এই ঘটনা ঘটেছিল অনন্তনাগের একটি শহরে। সেই শহরে 36 জন শিখ যুবককে হত্যা করা হয়েছিল, গুলি করে জঙ্গিরা হত্যা করেছিল। তার পরদিনে বিল ক্লিন্টন, আমেরিকার প্রেসিডেন্ট, তার সফর শুরু হওয়ার কথা ছিল ভারতবর্ষে। সেই সফর শুরুর সময় এই জঙ্গিহানা রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল। উল্লেখযোগ্য, মঙ্গলবার যখন এই জঙ্গিহানার ঘটনা ঘটেছে ঠিক সেই সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেবি ভান্স ভারত সফর করছেন। আমরা জানি না এর পরিণতি কি হবে, আমরা এটাও জানি না যে এই পরিণতির পরে কি দাঁড়াবে, কিন্তু এখানে এক বাঙালি যুবক বিতান অধিকারী যে মৃত্যু হয়েছে সে খবরটি আমাদের সকলের জানা। বিতান অধিকারী ফ্লোরিডার একজন টিসিএস এর কর্মী ছিলেন। তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন এবং ছুটিতে বাড়িতে এসে স্ত্রী এবং পুত্রকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন কাশ্মীরে। তার আর ঘরে ফেরা হলো না। আমাদের রিপোর্টার পৌলমী হালদার গিয়েছিলেন সেই বিতান অধিকারীর বাড়িতে। তিনি কি দেখলেন তার মুখে শুনে নেব সেই বর্ণনা। কাশ্মীরে পাহেলগাঁও ছবির মতন সাজানো একটি ট্যুরিস্ট স্পট। যারা কাশ্মীরে গেছেন তারা নিশ্চয়ই সেখান থেকে ঘুরে এসছেন। তবে সকলেরই জানা যে সেখানে হয়ে গেছে জঙ্গি হামলা এবং সেই জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে একজন বাঙালি পর্যটক যার বাড়ি বৈষ্ণবঘাটে। আমরা আপাতত তার বাড়ির সামনেই রয়েছি এবং আপনারা হয়তো বুঝতেই পারছেন তার পরিবারের অবস্থা এখন কেমন। সবথেকে বড় বিষয়, জঙ্গি হামলাটা হয়েছে তার বিতান অধিকারীর কিন্তু একটি মাত্রই দোষ ছিল, সে ছিল হিন্দু। কারণ জঙ্গিরা কিন্তু যখন আক্রমণ করে তাদের কাছে যারা মুসলিম তারা ছিল মাফ, যারা ছিল হিন্দু তাদেরকেই তারা আক্রমণ করেছে। এবং সেই ক্ষেত্রে জানা গিয়েছে বিধান অধিকারীর স্ত্রী অশ্রুমাখা কণ্ঠে ফোন করে জানিয়েছেন যে সংখ্যায় তারা দুজন ছিলেন এবং তারা বিতান অধিকারীকে হাত টেনে নিয়ে যান এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি হিন্দু না মুসলিম, তখন তিনি জানান যে তিনি হিন্দু এবং তাকে প্রার্থনা করতে বলা হয়। তিনি প্রার্থনা করতে না চাইলে তখনই তাকে গুলি দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয় এবং এই কথা বলতে বলতে তিনি আর কথা বলতে পারেনি। তবে হিন্দু হওয়ার এটাই কি দোষ? মানে কাশ্মীর ঘুরতে গেলে কিন্তু এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা হিন্দু, কারণ জঙ্গলি হামলা যে কোনো সময় হতে পারে। হয়তো ঘটনাটা এই মুহূর্তে সকলের কাছে অতীব পুরনো বা বাসি হয়ে গেছে, কিন্তু এই ঘটনাটাই মনে করে দিচ্ছে 25 বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনাকে। হ্যাঁ, 25 বছর আগে 2000 সালে এরকম একটি জঙ্গি হামলা ঘটেছিল। এরকম একটি দিনে 36 জন শিখকে মরতে হয়েছিল জঙ্গিদের হাতে এবং সেই সময় ওই 36 জন শিখের পরিবারকেও কাঁদতে হয়েছিল। তবে সেই সময়ও তারা কোনো রকমভাবে আইনি সাহায্য তো পায়নি, এমনকি বিচারও পায়নি। এবার কি বিচার পাওয়া যাবে সেই প্রশ্ন তো থাকছেই। তার সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে পরিবারের থেকে জানা গিয়েছে তারা গিয়েছিলেন 16 তারিখ এবং তারা ফিরতেন 24 তারিখ। তবে বিধান অধিকারীর আর ফেরা হলো না এবং এটা কিন্তু বলা অপেক্ষাই রাখে না যে এই বাড়িতে আর বিধান অধিকারীর হাসির আওয়াজ শোনা যাবে না। এরই সঙ্গে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু তার সৌদি আরব যাত্রা কাটছাট করেছেন এবং তিনি এই মুহূর্তে মুখ্য নিরাপত্তা উপদেষ্টা এবং বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন এবং সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে বালাকোটের আরেকটি সার্জিক্যাল স্ট্রাইক
মুছতে কি পারে বিধান অধিকারীর পরিবারের চোখের জল? এই প্রশ্নটি কিন্তু এই মুহূর্তে রয়েই যাচ্ছে। ক্যামেরায় সত্যজিৎ সাহার সাথে পৌলমী হালদার, বাংলার পালস টিভি। মোদি ইতিমধ্যে বৈঠক করেছেন নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে। বালাকোটের মতো আবার একটি কি সার্জিক্যাল স্ট্রাইক আসন্ন তাহলে পাকিস্তানের উপরে? কারণ ইতিমধ্যে জানতে পারা গেছে যে লস্কর-ই তৈবা এই আক্রমণের নেপথ্যে ছিল এবং লস্কর-ই তৈবাকে মদত জুগিয়েছে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এজেন্সি অথবা আইএসআই। তারা বারবার ভারতের বুকে এরকম ধরনের জঙ্গি হানা ঘটিয়েছে। এই জঙ্গি হানা যে কতখানি ভীতিজনক হতে পারে তার প্রমাণ 28টি তরতাজা লাশে পরিণত হওয়া। এর মধ্যে ইতালিয়ান পর্যটক রয়েছেন ফরাসি পর্যটক। সেই দেশের সরকারও এ বিষয়ে সরব হয়েছেন। ইতিমধ্যে আমেরিকাও এ বিষয়ে সরব হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি আরেকটি সার্জিক্যাল স্ট্রাইক করবেন? এই প্রশ্ন নিয়ে রীতিমতো আলোড়ন তৈরি হয়ে গেছে এবং সেই আলোড়নের সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা উঠে দাঁড়িয়েছে যে 25 বছর আগে 2000 সালে যে 36 জন শিখের মৃত্যু ঘটেছিল অনন্তনাগের একটি জায়গাতে, তার ছায়া দেখা গেল পহেলগাঁওতে। সেই শিখ যুবকেরা কি সুবিচার পেয়েছিল? তার আত্মীয় স্বজন কি সুবিচার পেয়েছিলেন? সেই প্রশ্নটি এই মুহূর্তে বড় হয়ে দাঁড়িয়েছে। 25 বছর পরে আবার একই ঘটনা। 2019-এর এপ্রিল মাসে আসামে 370 ধারা বিলোপ করা হয়েছিল। 2070 সালে এই বিলোপ করার ঘটনায় জম্মু কাশ্মীরে ঘটনার পর উপত্যকায় শান্তি ফিরে এসেছিল। কিন্তু 2019-এর সেই 370 ধারা বিলোপ করা যে জঙ্গি হানাকে রুখতে পারেনি তার প্রমাণ রয়ে গেল এই ঘটনায়, অর্থাৎ অনন্তনাগের পর পহেলগাঁওয়ের এই ঘটনায়। পহেলগাঁওয়ের ঘটনায় 28 জনের মৃত্যু হয়েছে, আরো অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা জানি না রক্তের ঋণ রক্ত দিয়ে শোধ করা হবে কিনা, বালাকোটের মতো আবার একটি সার্জিক্যাল স্ট্রাইক দেখতে পাওয়া যাবে কিনা। কিন্তু এই সার্জিক্যাল স্ট্রাইক করে কি কোনো সুরাহা হয়? এই প্রশ্নটি এই মুহূর্তে বড় হয়ে দেখা দিয়েছে।